আজ 14ই নভেম্বর। তো আমরা এখন জানি ডায়াবেটিসটা কত মারণ রোগ হয়ে দাঁড়িয়েছে। তো আজকে আমরা জেনে নেব আমাদের সিনিয়রদের কাছে ওরা ডায়াবেটিসটাকে নিয়ে কী ভাবছে বা ডায়াবেটিসটা কী করে ডায়াবেটিসটা সম্পর্কে সচেতন করা যায় মানুষজনকে, সেই বিষয়ে আমরা আজকে দেখে নেব। চলো যাওয়া যাক। তো আজকে আমরা অনেক দাদাদের পেয়ে গেছি, আমাদের সিনিয়রদের। তো আমরা ওদের সঙ্গে কথা বলে নেব এই ডায়াবেটিসটা সম্পর্কে, যে ওদের মধ্যে কী ধারণা আছে এই ডায়াবেটিসটা সম্পর্কে। আচ্ছা প্রীতমদা, আমরা এখন একটা প্রচলিত শব্দের সঙ্গে সবাই পরিচিত, প্রি ডায়াবেটিস। এই প্রি ডায়াবেটিস শব্দটা আসলে কী, সেটা সম্পর্কে তুমি কিছু বল। এখনকার দিনে আমরা প্রি ডায়াবেটিক শব্দটার সাথে কম বেশি সবাই পরিচিত। প্রি ডায়াবেটিক পেশেন্ট বা প্রি ডায়াবেটিক হিউম্যান বিইং বলতে আমরা বুঝি যে যাদের ক্ষেত্রে ডায়াবেটিস এখনও আসেনি কিন্তু তাদের ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার একটা প্রবণতা রয়েছে। যে আমরা এই যে শ্রেণীটার মধ্যে এই সমস্ত মানুষকে আনবো যাদের ক্ষেত্রে ডায়াবেটিসের ফ্যামিলি হিস্ট্রি আছে বা যাদের ওবেসিটি আছে, এছাড়াও আরও কোমরবিডিটিস আছে। থ্যাংক ইউ দাদা। আচ্ছা উজ্জ্বলদা, এই ডায়াবেটিসটা কাদের সব থেকে বেশি হতে পারে? খুব সুন্দর কোশ্চেন। ডায়াবেটিস কাদের সব থেকে বেশি হতে পারে? অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে। আচ্ছা, ডায়াবেটিস একটা রোগ নয়, সিঙ্গেল রোগ নয়, এটা অনেকগুলো ডিজিজের একটা সিনড্রোম। ফার্স্ট, ডায়াবেটিস কাদের হতে পারে? প্রথম নম্বর হচ্ছে ডায়াবেটিস যারা এক্সেসিভ ওয়েট আছে, যারা ওবিস, তাদের হতে পারে। যাদের ফ্যামিলি হিস্ট্রি, যাদের বাবা মা, যার দাদু দিদার ওবিসি ডায়াবেটিস আছে, তার হতে পারে। থার্ড নম্বর হচ্ছে যারা বেশি অ্যালকোহল বা স্মোকিং করে, তাদের হতে পারে। ফোর্থ নম্বর হচ্ছে যাদের সার্কেডিয়াম রিদমটা ডিস্টারবেন্স হচ্ছে, যেমন ধরো সময় মতো খাওয়া দাওয়া করছে না, সময় মতো ঘুম করছে না, মানে ঘুমটাও খুব দরকার আমাদের জন্য। এসব ডিস্টার্বস হলে ডায়াবেটিস হতে পারে। তারপর ফিফথ পয়েন্ট হচ্ছে যাদের মেন্টাল হেলথ ঠিক নেই, যারা অত্যন্ত দুশ্চিন্তা করে বা নিজেদের ওই রাগ বা অন্য কিছু অপরকে দেখাতে পারে না, নিজের রাগটা কাউকে জানাতে পারে না, নিজে সেটা মেনটেন করে, এইরকম ব্যক্তিদের ডায়াবেটিস হতে পারার সম্ভাবনা বেশি। ডায়াবেটিসের কারণ হিসাবে আমরা ওবেসিটি এবং সার্কেডিয়ান রিদিম সম্পর্কে জানলাম। এবার ডায়াবেটিস হলে পেশেন্টদের কী খাওয়া উচিত, কী খাওয়া বারণ, সেগুলো আমরা জেনে নেব। আচ্ছা তন্নিদি, প্রপার ডায়াবেটিস ডায়েট বলতে আমরা কী বুঝি? প্রপার ডায়াবেটিক ডায়েট হচ্ছে শুধুমাত্র খাবার না, আমরা খাবারটা কোন টাইমে খাচ্ছি আর কী খাচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে। আমাদের প্রথমে আমরা জেনে নেবো কী খেতে হবে ডায়াবেটিক পেশেন্টদের। আর ডায়াবেটিক পেশেন্টদের বেশিরভাগ ব্রাউন ফাইবার্স টাইপের খাবার খেতে হবে, হোল গ্রেনস, অ্যান্টিঅক্সিডেন্ট ফুড লাইক গ্রিন ভেজিটেবলস, গ্রিন ফ্রুটস, অ্যান্ড অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ওয়াটার। আর কী খেতে হবে না? ফ্রাইড আইটেমস, যে আইটেমসগুলোতে স্টার্চের পরিমাণ বেশি থাকে, যেমন পটেটো, সুইট পটেটো এক্সেট্রা। আর কখন খেতে হবে আর কী খেতে হবে না? ডায়াবেটিক পেশেন্টদের কখনোই ভর্তি পেট করে খাওয়া উচিত না। ভর্তি পেট খাবার খেলেই ওদের ব্লাড সুগার লেভেল বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর ডায়াবেটিক পেশেন্টদের কখনো খালি পেটে থাকা উচিত না। ওদের সবসময় 4 থেকে 5 ঘন্টা পরপরই কিছু না কিছু খাবার খাওয়া উচিত। আর সবসময় খাবারটা লিমিটেড পরিমাণে খাওয়া উচিত, যেটা ওদের ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করতে হেল্প করে। আর আরেকটা হচ্ছে ডায়াবেটিক পেশেন্টদের কখনোই রাত্রি করে খাওয়া উচিত না। ওদের ডিনারটা 8 to 8:30-র মধ্যে কমপ্লিট করতে হবে। আর ব্রেকফাস্টে সব থেকে বেশি খেতে হবে, তারপর লাঞ্চ, আর সব থেকে মিনিমাম খাবার খেতে হবে ডিনার। আচ্ছা ঠিক আছে, আমরা প্রথমে জেনে নিলাম প্রি ডায়াবেটিস শব্দটা, তারপরে জেনে নিলাম এই প্রি ডায়াবেটিস বা ডায়াবেটিস কাদের হতে পারে, তারপর আমরা জেনে নিলাম প্রপার ডায়েট, ডায়াবেটিস হলে কি করা উচিত। এবার আমরা জেনে নেব ডায়াবেটিসকে আমরা ডায়াগনোসিস করব কীভাবে, আর যদি সেগুলো করা যায় তাহলে কী টেস্ট করতে হবে। দেখ, আজকের দিনে ডায়াবেটিস মোস্ট কমন একটা রোগের মধ্যে পড়ে। অনেকগুলো, যেমন উজ্জ্বল বললো, অনেকগুলো রোগের সমষ্টি নিয়ে হচ্ছে ডায়াবেটিস। এবং আমরা যদি দেখি ইন্ডিয়ার পরিসংখ্যানটা, তাহলে প্রায় 10 কোটির বেশি মানুষ এখন ডায়াবেটিসে আক্রান্ত, যদিও পশ্চিমবঙ্গ সেই পরিসংখ্যানটা তুলনামূলক কম।
এবং ডায়াবেটিসের ক্ষেত্রে কী কী টেস্ট করা যায় সেক্ষেত্রে আমরা যেটা জানি, যেটা সুগার টেস্ট বলে থাকে, ব্লাড গ্লুকোজ টেস্ট, যেটা খাওয়ার আগে অর্থাৎ ফাস্টিং এবং পোস্ট প্র্যান্ডিয়াল দুটো করা হয়। এবং এছাড়াও সিবিজি করা যেতে পারে, ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ যেটা। এছাড়াও কো অ্যাসোসিয়েটেড ফ্যাক্টরসের ক্ষেত্রে আমরা এলএফটি করতে পারি, আমরা কিডনি ফাংশন টেস্ট করতে পারি, আর যারা ওবেস পেশেন্ট তাদের ক্ষেত্রে আমরা লিপিড প্রোফাইল করতে পারি। তো এইগুলো মোটামুটি যাদের ফ্যামিলি হিস্ট্রি রয়েছে ডায়াবেটিসের, তাদের ক্ষেত্রে প্রপার ডায়াবেটিস স্ক্রিনিংটা রেগুলার করা প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, আমরা এরপর জেনে নেব ডায়াবেটিস হলে কী কী কমপ্লিকেশান পেশেন্টদের মধ্যে হতে পারে। আচ্ছা পৌলমিদি, ডায়াবেটিস হলে কী কী কমপ্লিকেশান হতে পারে? দেখ, কমপ্লিকেশন তো অনেক কিছুই হতে পারে, কিন্তু মানে মেইনলি যেগুলো কনসিডার করা হয় তার মধ্যে হচ্ছে তো ডায়াবেটিক নিউরোপ্যাথি, ডায়াবেটিক কার্ডিওমায়োপ্যাথি, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, আর ডায়াবেটিক এনসেফালোপ্যাথি, আর ডায়াবেটিক রেটিনোপ্যাথি। আচ্ছা, আমরা কমপ্লিকেশানগুলো সম্পর্কে শুনলাম। আচ্ছা স্নেহাশিস দা, এই যে কমপ্লিকেশানগুলো, এইগুলোকে তুমি সহজ ভাষায় কী করে বোঝাবে? দেখো, ডায়াবেটিসের যে সমস্ত কমপ্লিকেশানগুলো হয়ে থাকতে পারে সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে নেফ্রোপ্যাথি। নেফ্রোপ্যাথি হলে কী হবে না, রাত্রিবেলা বারবার টয়লেটে যেতে হচ্ছে, সেই টয়লেটের মধ্যে কখনো কখনো ঝাঁঝালো দুর্গন্ধ থাকতে পারে, দেখা যেতে পারে কখনো কখনো ফেনা ফেনা তৈরি হচ্ছে, এবং এটা রাত্রিবেলা বেশি পরিমাণে বাথরুমে যাওয়ার জন্য বাধ্য করবে। হয়তো ঘুমোচ্ছে মানুষটা, সেখান থেকে ঘুম থেকে উঠে রাত্রিবেলা বারবার তাকে ছুটতে হচ্ছে বাথরুমের জন্য, সেক্ষেত্রে তার গলা শুকিয়ে যেতে পারে। যদি তার এই সমস্ত লক্ষণগুলো দেখা দিয়ে থাকতে পারে, তাহলে আমরা ধরে নেব তার ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হতে পারে। আবার দেখা যেতে পারে যাদের হাতে পায়ে ঝিনঝিন করছে বা হাত পা তাদের জ্বালা করছে, তখন সেখানে আমরা ধরে নিতে পারি যে তার সেই মানুষটির যদি ডায়াবেটিস থাকে, অবশ্যই থাকবে, যদি থাকা সত্ত্বেও যদি তার এরকম সিমটমসগুলো দেখা দিয়ে থাকতে পারে, তখন আমরা ধরে নেব যে তার নিউরোপ্যাথি হতে পারে। আবার যদি তার কোনো হার্টের কোনো সমস্যা হয়ে থাকতে পারে, যা প্রেশার বেড়ে যাচ্ছে, হার্টের ইরেগুলার হার্টবিট দেখা দিতে পারছে, সেখানে আমরাও ধরে নিতে পারি যে কার্ডিওমায়োপ্যাথি হতে পারে। আবার দেখা যেতে পারে যখন মানুষের চোখ, সেই চোখের মধ্যে যখন লাল লাল ছোট ছোট দানার মতন রয়েছে এবং চোখে সে যখন স্পষ্ট দেখতে পাচ্ছে না বা চোখে দেখার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে, সেখানে আমরা ধরে নিতে পারি যে তার রেটিনোপ্যাথি হয়ে থাকতে পারে। আবার যদি কখনো কারোর ব্লাড প্রেশার অবশ্যই হাই থাকছে, আবার তার প্রিভিয়াস ডায়াবেটিসের হিস্ট্রি রয়েছে, সেখান থেকে তার স্ট্রোক টাইপের একটা অ্যাটাক করতে পারে, যেটাকে আমরা ক্লিনিক্যাল টার্মে এনসেফালোপ্যাথি বলে থাকি। আবার যার দেখা যাচ্ছে যে হাইপারটেনশন রয়েছে অবভিয়াসলি, তার মধ্যে ডায়াবেটিসটাও রয়েছে, আবার সেখান থেকে সে কোনো কিছু মনে রাখতে পারছে না, আবার সেই জিনিসটার থেকে ঘুরে ফিরে সেখানে মাল্টি অর্গান ডিসঅর্ডার দেখা দিতে পারে। আচ্ছা, আমরা এতক্ষণ ডায়াবেটিস কী জানলাম, ডায়াবেটিসের কমপ্লিকেশান জানলাম, ডায়াবেটিস হলে কী কী টেস্ট করতে হয় সেগুলো সম্পর্কে জানলাম, ডায়াবেটিস হলে কি প্রপার ডায়েট মেনটেন করতে হয় সেটাও জানলাম। এবার আমরা জানবো মুকেশদার কাছ থেকে এই ডায়াবেটিস সম্পর্কে সোসাইটিতে একটা ভুল ধারণা আছে, সেই ভুল ধারণাগুলো কি কি? তো সমাজে তো ভ্রান্ত ধারণা ছড়িয়ে রয়েছে, ডায়াবেটিস সম্পর্কেও রয়েছে। এই ভ্রান্ত ধারণাগুলোকে আমরা বলি স্টিগমা ইন ডায়াবেটিস। প্রথমে এই ভ্রান্ত ধারণাগুলো কি আমরা সেগুলোকে আগে জেনে নিই। কেউ বাথরুমে গিয়ে পেচ্ছাপ করে এলো এবং তার কিছুক্ষণ পর পিঁপড়ে এলো, এই যে ধারণাটা আমরা ধরে নিলাম যে ওই ব্যক্তিটার মধ্যে ডায়াবেটিস আছে, এই ধারণাটা কিন্তু ভুল, 1 নম্বর। 2 নম্বর, কোথাও মিষ্টি খেলাম এবং আমার ডায়াবেটিস হলো, এই ধারণাটাও ভুল। 3rd, কোনো জায়গায় কেটে গেছে, সেই কেটে যাওয়া জায়গাটা শুকোচ্ছে না, এইটা থেকে আমরা বলে দিতে পারি যে ওই ব্যক্তিটার মধ্যে ডায়াবেটিস আছে, এই ধারণাটাও ভুল। এই যে ভ্রান্ত ধারণাগুলো আছে, এগুলোকেই আমরা বলছি স্টিগমা ইন ডায়াবেটিস। এবার এই ব্যাপারটা হচ্ছে কি, আমার ব্যাচমেটেরা এতক্ষণ ধরে যেগুলো বলে এলো যে এই লাইফস্টাইল মেনটেন করা, সার্কাডিয়ান রিদিমটাকে ঠিক করা, বিভিন্ন রকম ডায়েট মেনটেন করা, এই জিনিসগুলো আমাদেরকে করতে হবে। আর এই ভ্রান্ত ধারণাগুলোকে মুছে ফেলতে হবে, কেননা ডায়াবেটিস এমন কোনো একটা বড় কিছু রোগ নয় এবং এটাকে নিয়ে আমাদের এতটা ভাবলেও চলবে না। কেননা মিষ্টি খেতে হবে এবং এটা আমাদের শরীরের পক্ষে খুব দরকারি এবং প্রয়োজনীয় জিনিস। গ্লুকোজ থেকে আমাদের শরীরে এনার্জি তৈরি হয়। তো এই যে
এই জিনিসগুলোকে আমাদের কিছু চেঞ্জেসগুলো আনতে হবে আমাদের সমাজের মধ্যে, নইলে আমরা এই ডায়াবেটিসটাকে কোনোভাবে মুছে ফেলতে পারবো না। এবং আমার সবার জন্য একটা উপদেশ রইবে, যে উপদেশটা থাকবে, যেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে আমাদেরকে ঠিকঠাকভাবে লাইফস্টাইল মেনটেন করতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদেরকে প্রপার ডায়েট মেনটেন করতে হবে। আর 3 নম্বর আমাদেরকে ডায়াবেটিস নিয়ে এত ভাবলে হবে না। আর 4 নম্বর আমাদেরকে সাইকোলজিক্যাল স্ট্রেস এই জিনিসটা থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। কোথাও বাইরে ঘুরতে গেলাম, অনেকের সাথে কথা বললাম, এই ব্যাপারটা আমাদেরকে মেনটেন করতে হবে। মুঠো ওষুধ খেয়ে ডায়াবেটিসের নিরাময় করা এটা কোনো একটা সমাধান নয়, এবং আমাদেরকে প্রপার ডায়াবেটিক এডুকেশন মেনটেন করতে হবে। আচ্ছা, আজকে ওয়ার্ল্ড ডায়াবেটিস ডেতে আমরা জেনে নিলাম এক দৃষ্টিতে ডায়াবেটিসটা কী। সুতরাং পরিশেষে বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। World Diabetes Day is on the 14th of November. And whenever we are acquiring the term diabetes, or we are searching the term diabetes, we are basically with some symptomatologies, that is blood sugar level that is elevated more than 110 mg per dl in case of fasting, and more than 140 mg per dl in case of PPDS. But in nowadays, the diabetes mellitus is not a particular disease happening in the individuals. Rather, diabetes mellitus, and more specifically said type 2 diabetes mellitus, is prevalent in majority of the populations in the diverse locations. And what is the basic reason behind that? Once upon a time, diabetes was considered as it is a genetic disease. It is never going to be spreaded without anything, or it is basically due to the genetic predisposition. But nowadays, we are seeing that diabetes is closely related with several psychological factors, several lifestyle habits, several drug-induced pathologies, and etc. And these type of diseases are basically comes under the heading of metabolic syndrome. And nowadays, diabetes is not only a single disease, rather it is the combination of hypertension, it is combination with the gout, it is combination with the renal hypofunction, that is diabetic nephropathy, neuropathy, retinopathy, and many more. So nowadays, diabetes is just a complex, multifaceted syndrome. And that's why the mortality rate and fatality rate of the diabetes is very alarming. And how to prevent that? Whenever the prevention comes, we can say that there is a 4-step strategies. Number 1, we have to know what are the comorbid factors and risk factors for diabetes, and we have to work for that. Number 1. Number 2, we have to adapt the psychological health. That is, we have to express our emotion. We have to express our inner thought. The psychological conflicts will be resolved. Any sorts of anxiety and anxiety-related problems will not going to be tolerated by us. Number 2. And number 3, education. Education means the particular scenarios of diabetes, the particular factors of diabetes which are related with the disease, which are related with the fatality, which are related with the course of the disease. Number 3. And number 4 is the action. And action means there may be the psychological action, there may be the physical action, that is your removing the sedentary habits from your lifestyle, walking, running, that means increasing of the physical activity. And number 3 is your diet. What should eat and what not to eat. Before going to emphasis on the what to eat and what not to eat, we have to emphasize when to eat, when not to eat. That is your circadian system. What to eat, it is very important, but more than that, it is important and when to eat. Whenever we are maintaining the ideal time for the breakfast, ideal time for the lunch and dinner, it will help to manage any sort of metabolic syndromes without any hassle. So in this day, in this 14th of November, we should take the resolution that without manipulating the diabetes mellitus or without manipulating the etiological factors of diabetes mellitus, we should focus on the exact managemental strategies of diabetes, that is your early detection, early implementation, prevention of the fatality, and maintaining a healthy psychological and somatic health.